আপনিই তো বললেন যা খুশি প্রশ্ন করতে, আমি সেজন্যই প্রশ্নটা করলাম। একদিন ক্লাস না করলে কোনো ক্ষতি হবে না। দাঁত পিষে বলল তাহমিদ। ভয় হয় না আপনার? আবারও জিজ্ঞেস করলো কুহু। কিসের ভয়? এবারও হতবাক তাহমিদ। রক্ত, ডেড বডি, কাটা ছেঁড়া দেখলে? কুহু আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তাহমিদের দিকে। আমার তো ভালোই লাগে। ভালো লাগে? ডেড বডিও দেখতে ভালো লাগে আপনার? ক্যাডাভার ডাইসেকশন আমার পছন্দের একটা কাজ ছিল। প্রতি সপ্তাহে কয়েকদিন করতে হতো, একদিনও মিস দেইনি। ক্যাডাভার ডাইসেকশন কি বোঝো? কুহু মাথা নেড়ে জানালো সে জানে না। কেটে কুটে বডির ভেতরের পার্ট দেখা। এটা আপনার ভাল লাগে? আল্লাহ! আমাদের ভেতরে কত কিছু আছে সেটা যদি তুমি দেখতে পাও ভালো লাগবে না? তুমি চাইলে একদিন তোমাকে দেখাতে পারি। আমার এসব দেখার দরকার নেই, আমার এই জন্যই মেডিকেল পছন্দ না। তাহমিদ বুঝলো কুহু ভয় পেয়েছে। তুমি ভয় পাও? দেশ সেরা ছাত্রী মেডিকেলে পড়তে ভয় পায়? সিরিয়াসলি? সবাই তো আপনার মতো কসাই নয়, এজন্যই সবাই ডক্টরদের কসাই বলে। তুমিও কি তাই বলো? হুম। শেষ সময়ে এসে কি মেডিকেল ছেড়ে দিতে হবে আমাকে? ইন্টার্নি শেষের দিকে, এই বয়সে আবার আমাকে অ্যাডমিশন টেস্ট দিতে বলছো? এটাও কি সম্ভব? তাহমিদের প্রশ্নে কুহু ভ্রু কুঁচকে তাকালো। আমি কখন মেডিকেল ছাড়তে বললাম? বলনি? তাহলে আমারই বোঝার ভুল। তাহলে ইন্টার্নি শেষ করেই ফেলি, কি বলো? আপনার পড়াশোনা আপনি করবেন, আমি কি বলবো? একদম ঠিক। তুমি কি বলবে? তাহমিদের হেয়ালি মার্কা কথা শুনে কুহু বিরক্ত হলো। এরপর বাকি পথটুকু চুপচাপই বসে রইল। তুই কি মনে করে বাসায় আসলি নেহান? রাখি আক্তারের প্রশ্ন শুনে নিহান অবাক হলো। বাড়িতে আসতে কারণ থাকতে হয় আম্মু। আমি আগে হুটহাট বাড়িতে এসেছি, কিন্তু তখন তুমি আমাকে প্রশ্নটা করোনি। ছেলে বাড়িতে আসলে সব থেকে খুশি হওয়ার কথা মায়ের, কিন্তু তোমাকে দেখছি মুখ ভার করে আছো। ঘটনা কি রাখি? তুমি কি চাইছো তোমার ছেলে বাড়িতে আসা বন্ধ করে দিক? চেয়ে থাকলে বলো, আমি ঢাকায় ওদের থাকার ব্যবস্থা করছি। একটা ফ্ল্যাট ভাড়া করলেই ওরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। দৃষ্টিমা আছে, নিহান আনানেরও খাওয়ার সমস্যা হবে না। নিয়াজ মাহমুদ আজ ছেলের পক্ষ নিয়ে কথা বললেন। খেকিয়ে উঠল রাখি আক্তার। স্বামী স্ত্রী একসাথেই থাকবে, এতে তোমার অনুমতি নিতে হবে কেন? ওদেরকে খরচ দেব আমি, এখানে তোমার কাজ কি? সামনের দৃষ্টির এসএসসি পরীক্ষা না থাকলে আমি ওকে বিয়ের কদিন পরই ঢাকায় পাঠিয়ে দিতাম। তাহলে তোমার মতো ব্যাককেল মহিলার হাত থেকে মেয়েটা অন্তত রেহাই পেত। ফালতু মহিলা ছেলের ব্যক্তিগত বিষয়ে নাক গলায়। কি? তুমি আমাকে ফালতু মহিলা বললে? এত বড় সাহস তোমার! নিহান আমার ছেলে, তাই আমি সিদ্ধান্ত নেব ওর বউ কোথায় থাকবে। তুমি যেভাবে গলা উঁচিয়ে বললে নিহান তোমার ছেলে, কিন্তু আমার মনে হয় নিহান তোমাকে মা হিসেবে পরিচয় দিতে লজ্জা পায়। তোমার যা স্বভাব, তোমাকে সোসাইটিতে মা, স্ত্রী, শাশুড়ি হিসেবে পরিচয় দেওয়াটা লজ্জাজনক বিষয়। তুমি আমাকে অপমান করছো। বায়ের মেয়েকে ছেলের বউ করে এনে তোমার সাহস বেড়েছে। নিজের দল বাড়ি করছো, ভেবেছো দলে বাড়ি হলেই আমাকে কোণঠাসা করতে পারবে? কখনো না, সেই সুযোগ আমি তোমাকে দেব না। আম্মু, তুমি থামবে? তোমার সমস্যা কি সেটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আমি বাড়িতে আসে যদি তোমার সমস্যা হয় তবে আমি আসবো না। পরীক্ষার পরই চাকরি খুঁজব। চাকরি হলে দৃষ্টিকে নিয়ে চলে যাব, আর আসবো না তোমার বাড়িতে। তুমি শান্তিতে থেকো। আব্বু, আমি আজই ঢাকা ফিরব। আনান কৌকে নিয়ে কালকে চলে আসবে। তুমি চিন্তা করো না, কুহুকে আমি ঢাকায় নিয়ে যাব। ওকে ভর্তি করিয়ে তবেই বাসায় আসবো। দুই বাবা ছেলে রাখি আক্তারকে উপেক্ষা করে নিজেদের আলাপ চালিয়ে গেল। রাখি আক্তার মুখ কালো করে বসে থাকলো। সবটা দেখে দৃষ্টি শুধু হাসলো। সেই সাথে ও প্রতিজ্ঞা করলো আজকের পর থেকে বড় মার করা অন্যায়ের প্রতিবাদ করবে, নিজেকে বাংলা সিনেমার অসহায় পুত্রবধূ হিসেবে প্রতিষ্ঠা করবে না। সত্যি তুমি চলে যাচ্ছ? মুখ ভার করে বলল দৃষ্টি। যেতেই হবে, আমি নিরুপায়। তুই সাবধানে থাকবি, মন দিয়ে পড়াশোনা করবি। আম্মুর কথা মন খারাপ করবি না। যখনই সুযোগ পাবো তখনই তোর কাছে ছুটে আসবো আমি। আবার কবে আসবে তুমি? বললাম না, যখনই সুযোগ পাবো তখনই ছুটে আসবো তোর কাছে। সে ছুটে আসাটা 7 দিন পরও হতে পারে,
আবার 15 দিন পরও হতে পারে। যে কদিন মনকে লাগাম দিয়ে রাখতে পারবো সে কয়দিনই তোর থেকে দূরে থাকবো আমি। দৃষ্টিকে নিশ্চুপ থাকতে দেখে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো নিহান। নিহানের ঠোঁটে ছোঁয়া পেয়েই খিলখিল করে হেসে উঠল দৃষ্টি। কুহু আসলে ওর সাথে গ্রামে যাস, কয়েকদিন থেকে আসিস। এই টাকাগুলো রাখ, প্রয়োজনে খরচ করিস। টাকা লাগবে না, বড় চাচা আমাকে বেশ কিছু টাকা দিয়েছে। এই টাকাগুলো তোর স্বামী দিচ্ছে, তোর ইনকামের টাকা তোর হাতে দিচ্ছে, এতে তোর এত আপত্তি কিসের? ইনকামের টাকা? তুমি কি চাকরি করো? টিউশনি করে কয়েকটা, প্রতি মাসে কয়েক হাজার টাকা আসে হাতে। এখন থেকে প্রতি মাসে তোকে টাকা দেব, যখন যা প্রয়োজন কিনবে। নাকি কোনো সমস্যা আছে? কোনোই সমস্যা নেই। গুড গার্ল। গ্রামে যাওয়ার আগে শিহাবকে ওর পছন্দ মতো পোশাক কিনে দিবে। কুহুকে দিতে চাইলেও নেবে না, তাই ওকে তোর কিছু দিতে হবে না। ও ঢাকা গেলে আমি ওকে কিনে দেব। ঠিক আছে, আর কিছু? মন খারাপ হলে সাথে সাথে আমাকে ফোন দেবে। কুহুকে কিচ্ছু বলবে না, ও শুনলে কষ্ট পাবে। আম্মু তোর সাথে দুর্ব্যবহার করলে তুই আমাকে জানাবে। আগে প্রতিবাদ করব, তারপর তোমাকে জানাবো। প্রতিবাদ করতে গিয়ে আবার চুল ছেড়ে ছেড়ে করিস না যেন। আম্মু যদি ভুলে যায় তুই তার ছেলের বউ, তবে তাকে সেটা মনে করিয়ে দিস। বড় মা যদি চুল ছেঁড়াছিঁড়ি করতে যায়, তখন আমি তাকে বাধা দেব কিভাবে? সেটা তোকেই দেখতে হবে, কিভাবে সংসারে শান্তি আসবে সেটা তোকেই ভাবতে হবে। আর সেই সাথে আম্মুকে সঠিক পথে আনতে হবে তোকে। পারবি তো? চেষ্টা করব। দৃষ্টির কপালে আরও একবার ঠোঁট ছুঁয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নিহান। কুহুমা, ভর্তির 2-4 দিন আগে চলে আসবি, কিন্তু শিহাবকেও সাথে নিয়ে আসবি। ওকে এখানে ভর্তি করিয়ে দিতে চেয়েছি তোর বড় মামা। আফরোজা নাজরিন কুহুর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কুহু, শোন মা, এখানে আসতে একদমই লজ্জা পাবি না। আমরা সবাই চাই তুই এই বাড়িতে থেকেই পড়াশোনা করবি। দৃষ্টির পরীক্ষার পর ওকেও নিয়ে আসবো। নিহানের পড়াশোনা ততদিনে শেষ হয়ে যাবে, ও এখান থেকেই চাকরির প্রস্তুতি নেবে। তাহলে তোরা 3 ভাই বোন একসাথেই থাকতে পারবি। বড়জা থাকলে তাহমিদা আক্তার বললেন, কুহু এই বাড়ির প্রত্যেকের আতিথেয়তায় মুগ্ধ হয়েছে। এনারা প্রত্যেকের ভীষণ ভালো, সেটা আরও একবার স্বীকার করলো। কিন্তু হয়তো কুহু এনাদের চাও পূরণ করতে পারবে না, কারণ ও চায় না এখানে থেকে পড়াশোনা করতে। হ্যাঁ, হয়তো মাঝে মাঝে এই বাড়িতে বেড়াতে আসবে, ও কারোর বোঝা হতে চায় না। শিহাব সহ নিজের দায়িত্ব নিজেই পালন করতে চায়। সবার কাছ থেকে বিদায় নিয়ে রাশিদিন হাউস থেকে বেরিয়ে গেল কুহু। ওর বিদায় বেলায় সবাই উপস্থিত থাকলেও তাহমিদ ছিল না। মামিদের কাছ থেকে জানতে পেরেছে তার ইম্পর্টেন্ট ক্লাস থাকায় অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। গত রাতের পর থেকে কুহু তাকে দেখেনি, তার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি, জন্য খারাপ লাগলো কুহুর। সেই মানুষটার জন্যই ওকে পছন্দের জায়গায় আরেকবার ঘুরতে যেতে পেরেছিল বলেই কুহু তার প্রতি কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতা থেকেই মন খারাপের সূচনা, এটাও কুহুর ধারণা। কিন্তু কুহু বুঝতে পারেনি ওর হৃদয় একটু একটু করে আসন করতে চলেছে সেই মানুষটি। তুই রান্নাঘরে কি করছিস দৃষ্টি? এখানে তোর কি কাজ? সরে দাঁড়া, আমাকে কাজ করতে দে। রাখি আক্তার খেকিয়ে উঠলেও দৃষ্টি অনড় রইল। ও এক মনে রান্না করছে। তুমি বললেই তো এখন সরে দাঁড়াতে পারবো না বড় মা। রান্না শেষ হওয়ার না অবধি এখানেই থাকতে হবে আমাকে। তোকে রান্না করতে কে বলেছে? রান্না করার আগে আমার অনুমতি নিয়েছিস? আমার অনুমতি ছাড়া রান্নাঘরে রান্না করতে এসেছিস কেন তুই? তুমি বাসায় ছিলে না, তাই অনুমতি নিতে পাইনি। আপুর আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে, সেজন্য তোমার অনুমতির অপেক্ষাও করিনি। ও, এবার বুঝেছি কেন এত তোড়জোড়। ভাই বোন আসবে, হাবাতের মতো খেতে বসবে, তাই রান্না করতে এসেছিস? আমাকে বললে আমি নিষেধ নিষেধ করব? সেটা জেনেই নিজের ইচ্ছে মতো রাখতে শুরু করেছিস। ওদেরকে গান্ডে পিণ্ডে গেলাবি জন্যই এত আয়োজন। আমার সংসারের কথা চিন্তা না করে ভাই বোনের কথা চিন্তা করছিস তুই। লুবির দল কোথাকার। আমার ভাই বোনের জন্য কিছুই রান্না করিনি বড় মা। এমনিতেও আপু এখানে খাবে না বলেছে। আমি আনান ভাইয়ার জন্য রান্না করছি, সবগুলোই ভাইয়ার পছন্দের খাবার। আমি কখনোই ভাই বোনের কথা ভাবতে গিয়ে তোমার সংসারের ক্ষতি করব না। আমার বাবা মা আমাদের শেখায়নি কিভাবে অন্যের ক্ষতি করতে হয়। আর আপু 7 দিন না খেয়ে থাকলেও কারো কাছ থেকে চেয়ে খাবে না, আর আমাদেরও সেটাই শিখিয়েছে। এটা তুমি ভালো করেই জানো।
কারণ গত কয়েক বছর আমরা খাবার বা অন্য প্রয়োজনে তোমার কাছে হাত পাতিনি। তাই আমাদের লোভী আখ্যা দিয়ে নিজেকে নিচে নামিও না। দৃষ্টির কথাগুলো শুনে রাখি আক্তারের মুখ কালো হয়ে গেল। দৃষ্টির কথাগুলো তার পছন্দ হয়নি, এটা ওকে জানানো দরকার। বিদায় সে মুখ খুলল। তোদের লুবি বললে আমি নিচে নামবো? হাসালি তুই আমাকে। তোরা কি এমন মহান যে তোদের লুবি বললে আমি নিচে নেমে যাব? কেউ যখন তোদের প্রশংসা করছে না, তোদেরকে ভালো বলছে না, তখনই নিজেই নিজের ওপরে তোলার চেষ্টা করছিস? পারিসও তোরা? আমরা মহান নাকি ভালো নাকি খারাপ সেটা তোমার বাবার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করলেই পারো। তোমার মা মানে দিদুন তার ভাষ্য মতে আমার বাবা মা নাকি অসাধারণ মানুষ ছিল। তোমার বড় ভাই মানে বড় মামা আমাকে বলেছেন বাবাকে তিনি নিজের ছোট ভাইয়ের নজরে দেখতেন। মেজো মামা বলেছেন বাবা সৎ মানুষ ছিলেন, তাদের সকলকে বাবা সম্মান করত, মাও নাকি তাদের সম্মান করত। এরকম আরও অনেক কথাই তারা বলেছেন, যেখানে তোমার বাবার বাড়ির লোকজন আমার বাবা মার সম্পর্কে একটাও খারাপ কথা বলেনি। তাই অন্য কারো উদাহরণ টানছি না, অন্য কারো উদাহরণ দিতে গেলে লিস্ট অনেক বড় হয়ে যাবে। তুই আমার মুখে মুখে কথা বলছিস? এই শিক্ষা তাহলে তোর মা তোকে দিয়েছে? বড়দের মুখে মুখে কথা বলা বুঝি আদবের মধ্যে পড়ে? মা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে, এতে বড়দের মুখে মুখে কথা বলা হলেও সেটা অন্যায়েরই প্রতিবাদ। সেক্ষেত্রে বড়দের উচিত নিজেদের শুধরে নেওয়া, এতে সংসারও শান্তি থাকবে, আবার বড়রা যথাযথ সম্মানও পাবে। মুখ সামলে কথা বল দৃষ্টি। আমাকে চটিয়ে এই বাড়িতে থাকতে পারবি এমন আশা বাদ দে। আমার কথার বাইরে গেলে তোর অবস্থা খুব একটা ভালো হবে না, হবে এমনটাও কিন্তু নয়। আমার ভাগ্যে যদি তোমার ছেলের সংসার না থাকে তাহলে নেই, তাই বলে তোমার অন্যায়ের প্রতিবাদ করব না সেটা হতে পারে না। আজ থেকে তোমার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হলো আমার। এরপর থেকে আমার বাবা মার, মোট কথা আমার পরিবার সম্পর্কে কোনো কিছু বলার আগে দুবার ভাববে। আমি কুহু নই, আমি দৃষ্টি। কুহুর মতো সবার অপমান কটু কথা মুখ বুজে সইব না আমি। তুমি যদি নবাব নন্দিনীও হও, আমিও কিছু কম যাই না। তুমি বড় ঘরের মেয়ে হলে আমিও বড় ঘরেরই মেয়ে। তুমি যদি ধনী মানুষের বউ হও, আমিও সেই মানুষেরই পুত্রবধূ। এই বাড়িতে তোমার থেকে আমার অধিকার কোনো অংশেই কম নয়। কথাটা মনে থাকলে তোমার জন্যই মঙ্গল। তারপর দৃষ্টি আর কিছুই বলল না, নীরবে কাজ শেষ করলো। রাখি আক্তার দৃষ্টির হুমকি শুনে ভরকে গেল। সেও দৃষ্টির কথাগুলোর উত্তর দিতে পারল না। কুহু সোনা চলে যাওয়ার পর বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বৌমা? ও কি বাড়িতে পৌঁছে গেছে? আয়শা সালেহা তাহমিনা আক্তারকে জিজ্ঞেস করলেন। সত্যি আম্মা, কয়েকটা দিন কুহু থাকায় ভালোই লেগেছিল। এই কয়দিন প্রতিদিন সকালে রান্নাঘরে ঝুঁ মারত মেয়েটা। নিষেধ সত্ত্বেও আমাদেরকে কাজে সাহায্য করেছে। কত গল্প করেছি ওর সাথে। ও চলে যাওয়াতে মনটা খারাপ হয়ে গেছে। একটু আগে ওকে ফোন দিয়েছিলাম, বলল এখনো পৌঁছায়নি, আরও আধা ঘন্টা লাগবে যেতে। আবার আনান ছিল, ছেলেটা বাড়ি মাতিয়ে রাখে, আবার কবে আসবে কে জানে। আমার নিহান, আনান ওদের বংশের মানুষদের মতো হয়েছে। নিয়াজের আব্বা আম্মাও ছিল ভালো মানুষ ছিলেন। কায়েশও ছিল মাটির মানুষ। ওরা ওদের দাদুর মতো হয়েছে। জানো বৌমা, এখনো মাঝে মধ্যে মনে হয় ওই পরিবারে রাখি বড্ড বেমানান। ওর আচরণের জন্য আমার লজ্জা হয়। কায়েশের ছেলে মেয়ের সাথেও অন্যায় করেছে। আগে যদি জানতাম তবে এতদিনে রাখিকে শোধরাতে পারতাম। আফসোস করে বললেন আয়েশা সালেহা। রাখি ঠিকই শোধরাবে আম্মা, এখন হয়তো সময় লাগবে। আমরা সবাই মিলে ওকে বোঝালে ও নিজের ভুল ঠিকই বুঝতে পারবে, দেখবেন। বৌমা, রাখিকে একটা ফোন দাও তো। গতকাল ওদের কথা হয়নি। দৃষ্টিমণির কাছে সেদিন শুনলাম নিহান গিয়েছে। দিচ্ছি আম্মা। তাহমিনা আক্তার রাখি আক্তারের নাম্বার ডায়াল করে শাশুড়ির কাছে ফোন দিলেন। রাখি আক্তার ড্রয়িং রুমে বসে ফুঁসছিল, মনে মনেই দৃষ্টির মুন্ডুপাত করছিল। তখনই বেজে উঠল তার ফোন। স্ক্রলে মেজবাবির নাম দেখে চমকে উঠল। অজান্তেই নজর গেল রান্নাঘরের দিকে। একবার ভাবলো দৃষ্টি হয়তো ভাবিকে ফোন দিয়ে কিছুক্ষণ আগেই ঘটনা জানিয়ে দিয়েছে। ভয়ে ভয়ে ফোন রিসিভ করলো রাখি আক্তার। কেমন আছো ভাবি? ফোন রিসিভ করে সালাম দিতে হয় সেটা কি ভুলে গেছো তুমি? নাকি আমার ছেলের বউকে অবজ্ঞা করে সালাম দিলে না তুমি? তোমার এই স্বভাবের কথা অন্যরা শুনলে তারা ভাববে আমরা তোমাকে শিক্ষা দেয়নি। সত্যি কি আমরা তোমাকে শিক্ষা দেয়নি?
আমার গলা শুনে আরও একবার চমকালো রাখি। সেই সাথে আজ করতে পারছে আমার রাগ। ভুল হয়ে গেছে আম্মা, এরপর থেকে যেই ফোন দিক না কেন তাকেই সালাম দেব। কথাটা মনে থাকে যেন। এবার বলো, কেমন আছো তোমরা? নিহান নানু ভাই বাসায় আছে? দৃষ্টিমণি কি করছে? সবাই ভালো আছি। নিহান গতকাল চলে গেছে দৃষ্টি রান্নাঘরে। এক নিঃশ্বাসে জবাব দিল রাখি। রান্নাঘরে? ও রান্নাঘরে কেন? কি কাজ করতে দিয়েছো ওকে? রান্না করছে, তবে আমি করতে দেইনি। ও নিজ থেকেই রান্না করছে। আজকে কুহুরা আসছে তাই রান্না করছে। ওকে দিয়ে কোনো কাজ করিয়ে নিও না। তবে ও যদি শখের বশে কাজ করতে চায় বাধা দিও না। ওর সঙ্গে দুর্ব্যবহার করছো না তো? আমার প্রশ্নে ভয়ে ঢোক গিলল রাখি, তবে কয়েক মুহূর্তের জন্য নিজেকে সামনে নিয়ে বলল, ওর সাথে আজ পর্যন্ত খারাপ আচরণ করিনি আম্মা। ও এখানে বেশ ভালোই আছে। মিথ্যা বলছে বলে মনে হলো। শোনো রাখি, তুমি আমার সন্তান। আমি তোমাকে পেটে ধরেছি, তুমি আমাকে নও। তোমার গতি প্রকৃতি আমার থেকে ভালো কেউ জানে না। তাই আমার সাথে মিথ্যা বলতে যেও না। এতে তুমি আমার বিশ্বাস হারাবে। কোনোদিনই তোমাকে বিশ্বাস করতে পারবো না আমি। তুমি সত্যি বললেও আমার বদ্ধমূল ধারণা থাকবে তুমি মিথ্যে বলছো। আবারও সাবধান করে দিচ্ছি, দৃষ্টিমণি কিংবা ওর ভাই বোনের সঙ্গে দুর্ব্যবহার করো না। দৃষ্টি এখন নিহানের স্ত্রী। ওর সম্মান, ভালো মন্দ সব কিছু দেখার দায়িত্ব তোমার। তোমার দ্বারা যদি ওরা সামান্যতম কষ্ট পায়, তবে এর ফল তোমাকে ভোগ করতে হবে। প্রয়োজনে তোমাকে ত্যাগ করব আমি এবং আমার ছেলেরা। আপনার কথা মনে থাকবে আম্মা। ওদেরকে নিজের সন্তানের মতনই দেখবো আমি। এবার বলুন, আপনার শরীর কেমন আছে? বাড়ির সকলে কেমন আছে? আমরা সবাই ভালো আছি। কুহুসোনা পৌঁছালে আমাকে জানিও। নিয়াজ কোথায়? কেমন আছে সে? নিহানের বাবা বাইরে গেছে। ওর শরীরটা দুদিন ধরে ভালো যাচ্ছে না। আমি ভাবছি কয়েকটা দিন ছুটি নিতে বলবো। ওকে নিয়ে ঢাকা যাব। তাহমিদকে সাথে নিয়ে ভালো ডক্টরের কাছে যেতে হবে। আমি নিয়াজের সঙ্গে কথা বলবো আজকেই। তাকে আসতে বলবো। তুমি ওর যত্ন নিও। জি আম্মা, আনানরা আসলেই আমি আপনাকে ফোন করব। দৃষ্টির সঙ্গে কথা বলবেন আম্মা। দাও। রাখি একটা দৃষ্টিকে ডেকে ওর কাছে ফোন দিল। দৃষ্টি হাসি মুখে নানিমার সাথে কথা বলতে থাকে। দৃষ্টি ভাবি কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? শুনলাম আপনার স্বামী এসেছিল। বাসায় ঢুকে আনান দৃষ্টির পেছনে লাগলো। থুর ভাইয়া, কি বলছো যাতা? আনানের কথায় লজ্জা পেয়েছে দৃষ্টি। কেমন আছিস সোনা? তুমি ভালো আছো বড় মা? কুহু দৃষ্টিকে জড়িয়ে ধরে বড় মাকে জিজ্ঞেস করলো। শিহাব দৌড়ে এসে দৃষ্টিকে জড়িয়ে ধরলো। কুহু, শিহাব তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে খাবার দিচ্ছি, খেয়ে কিছুক্ষণ রেস্ট নিবি। আনান, তুইও যা। খাওয়ার পর বাবের সঙ্গে ইয়ার্কি করিস। রাখি আক্তারের নরম গলা শুনে প্রত্যেকেই অবাক হয়ে গেল। সূর্য কি আজকে দক্ষিণ দিকে উদিত হয়েছে মা জননী? তোমার গলায় এত নিরুত্তাপ শোনাচ্ছে কেন? তবে কি তুমি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম বেছে নিয়েছ? আনান খোঁচা মারার সুযোগ ছাড়লো না। যা বেয়াদব ছেলে, খালি সবার পেছনে লাগার চিন্তা করে। আমর ধমকে আনান দৌড়ে রুমে গেল, সাথে নিয়ে গেল শিহাবকে। আসেন বিয়াই, আমরা দুই বিয়াই মিলে এক রুম শেয়ার করব। আনানুকে বেয়াই বলায় লজ্জা পেল শিহাব। ও কিছু না বলে আনানের সঙ্গে উপরে গেল। বাসায় ঢুকে বুকটা ভারী হয়ে গেল তাহমিদের। ও গত রাতেই শুনেছিল কুহু আজকে চলে যাবে। ভেবেছিল মেডিকেলে যাওয়ার আগে ওর সাথে দেখা করবে, কিন্তু সকালে এমার্জেন্সি কাজ পড়ে যাওয়ায় ওর শ্যামঙ্গিনীর সাথে দেখা হলো না। তাহমিদকে আরও 15 দিন অপেক্ষা করতে হবে ওর শ্যামঙ্গিনীর সাথে দেখা পেতে। ওর ভাইবা আরও 15-20 দিন পর হবে। সে হয়তো ভাইবার 2-1 দিন আগেই আসবে। সারাটা দিন মনমরা হয়ে কাটালো তাহমিদ। সকালে না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। দুপুরেও কিছু খায়নি, আবার রাতে ক্ষুধা থাকলেও খেতে ইচ্ছে করলো না ওর। সিগারেটের প্যাকেট নিয়ে ছাদে গেল। সারা রাত ছাদের মেঝেতেই শুয়ে কাটালো। রাতের নিশ্চুপ আকাশে তারার ম্লান আলো মিটমিট করে জ্বলছে। পুরো আকাশটাই যেন অভিমানে ভরা কোনো প্রিয়ার মুখ। তাহমিদ সিগারেট ধরালো। ধোয়ার সাথে বুকের ভারটাও হালকা করতে চাইছে। ওর চোখে শূন্যতা, বুকে তার শ্যামাঙ্গিনীকে না দেখতে পাওয়ার হাহাকার।
শ্যামাঙ্গিনী, তোমার দূরত্ব আমাকে বুঝিয়ে দিচ্ছে তুমি আমার কতটা জুড়ে রয়েছো। আমি বুঝতে পারছি তোমাকে ছাড়া এক একটা দিন আমার এক একটা যুগের ন্যায় কাটবে। এই বিরহ আমি সইব কেমন করে? তুই আজকেও রান্না করছিস